তাহলে আমরা আগের পার্ট 3 পর্যন্ত আমরা পারফেক্ট টেন্সগুলো আলোচনা করেছি। আজকে আমাদের এটা পার্ট 4। এক্ষেত্রে আমরা মানে তিনটা টেন্সেরই অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা টেন্স নিয়ে আলোচনা করবো। পাশাপাশি আরও কিছু বিষয় যদি সুযোগ থাকে আলোচনা করা হোক তাহলে করবো। তাহলে আগের পার্টটা যারা দেখেনি তারা দেখে নেন দয়া করে, তাহলে সিকোয়েন্সটা মেনটেন করতে সুবিধা হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা কখন হয় খেয়াল করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস তার সাথে যখন টাইম যুক্ত হয়ে যায় তখনই আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে টাইম যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তাহলে কী ছিল? যেমন আমরা বলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্ট সম্ভবত আমাদের পার্ট 2-তে আমরা আলোচনা করে আসছি কন্টিনিউয়াস নিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ছিল? এরকম ছিল বাংলাটা, যেমন সে খেলতেছে, বা একটু শুদ্ধ ভাষায় বললে সে খেলছে, এরকম বলতে পারি। তাহলে দেখেন এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এর সাথে টাইম যুক্ত হলে এটা কীরকম হবে? এটা হবে এরকম, সে 2 ঘন্টা ধরে খেলতেছে। এই যে দেখেন এই 2 ঘন্টা ধরে এই টাইমটা যুক্ত হয়ে গেছে। আগে ছিল শুধু ওই যে সে খেলতেছে, এইটুকু ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার সাথে যখন এই 2 ঘন্টা ধরে সকাল থেকে বিকেল থেকে এরকম যুক্ত হবে অর্থাৎ সময় যুক্ত হয়ে যাবে, তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে আমরা যদি সংজ্ঞাগত গ্রামাটিক্যালি বলি তাহলে বলবো যে যে কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলতেছে সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এইরকম সংজ্ঞাগুলো দিয়ে আসলে আমাদের লেখা বা বোঝাটা কষ্টকর হয়ে যায়। তো এইভাবে মনে রাখবেন, যেমন আমি যাচ্ছি আর আমি সকাল থেকে যাচ্ছি, আমি খাচ্ছি এটা কন্টিনিউয়াস, আর আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা গঠনটা কি আমরা জানি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে একটা বিন প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ বিনের পরে ভার্ব আইএনজি। এরপরে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সাধারণত বাক্যে সবসময় অবজেক্ট থাকে, নাও থাকতে পারে, কখনো কখনো থাকে কখনো থাকে না। তারপরে কি হবে? এরপরে ফর বা সিন্স প্লাস টাইম। এই যে আমরা 2 ঘন্টা ধরে ধরে বললাম, এই ধরে জন্য ফর দিব, আবার থেকে হলে সিন্স দিব, তার সাথে ওই 2 ঘন্টা 2 আওয়ার্স যুক্ত করে দিব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ফর হয় কখন? ফর হয় হচ্ছে ধরে বা যাবত, এই অর্থগুলো হলে সাধারণত ফর হয়। এখানে যেমন বলছি আমি 2 ঘন্টা ধরে, তাহলে এই ইংলিশটা করতে গেলে আমাদের ফর লাগবে। যদি এখানে বলতাম 2 ঘন্টা যাবত, তাও ফর লাগতো। আর সিন্স কখন হয়? থেকে অথবা হতে। আমি যদি বলতাম সকাল হতে বা সকাল থেকে, সোমবার থেকে, তাহলে আমাদের চেঞ্জ হইতো। আর অনেক সময় মিক্স হয়ে যায়, যেমন এরকম হয় গত 3 দিন যাবত, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে ফর লাস্ট 3 days, এরকম বলতে পারি। অর্থাৎ ধরেও আছে গত 3 দিন থেকে যাবত, এরকম তো হয় না, যে কোনো একটা হবে। আবার অনেক সময় হয় যে গত সোমবার থেকে, তখন হবে যে সিন্স লাস্ট মানডে, এরকম। তাহলে এই দুটো মনে রাখলেই হবে যে ধরে বা যাবতের ক্ষেত্রে ফর, আর থেকে বা হতের ক্ষেত্রে সিন্স। তাহলে আমরা এই ইংলিশটা যদি করি কীভাবে করবো? তাহলে করবো যেমন হি, আমরা বললাম হি হ্যাজ, আবার ওই হ্যাজ কোথায় হবে আর হ্যাভ কোথায় হবে সেটা ফার্স্ট ক্লাস আলোচনা করে আসছি। তাহলে হ্যাজ বিন, হি হ্যাজ বিন প্লেয়িং। দেখেন এখানে কিন্তু অবজেক্ট নাই। আমরা যেখানে বলছিলাম যে অবজেক্টটা, এই যে বলছিলাম অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে তো অবজেক্ট নেই, বলে নাই প্লেয়িং বল, বলতে পারতো প্লেয়িং বল। এখানে বললে বলতো যে সে 2 ঘন্টা যাবত বল খেলতেছে, তাহলে এখানে বল লিখতাম, নাই তো কিছু লেখা দরকার নেই। আমি ব্রেকেট দিয়ে বুঝলাম যে অবজেক্ট বাক্যে থাকতেও পারে না থাকতে পারে। এরপরে কি হবে দেখেন, এরপরে আমি বলছিলাম যে ফর বা সিন্স দিতে, যেহেতু ধরে আসছে আমরা ফর দিব, বা যাবত থাকলেও ফর দিতাম। আর টাইমটা কি? 2 ঘন্টা, তাহলে 2 আওয়ার্স। তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আমরা যদি, এটা আমাদের ছিল 9 নম্বর, আমরা 10 নম্বরে আসি। আমরা যদি বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে আমরা বলতে পারি যে পাস্ট কন্টিনিউয়াস প্লাস টাইম, এটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা পাস্ট কন্টিনিউয়াসে কী বলছিলাম সে যাচ্ছিল অথবা সে যাইতেছিল, এরকম অতীতে চলমান কাজ।
তাহলে টাইমটা কি যুক্ত হবে, এখন ওই যে এটার মধ্যে যুক্ত করে দেবো, সে 3 ঘন্টা ধরে যাচ্ছিল এরকম। গঠনটাও প্রায় সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে একটু সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস আইএনজি আগের মতোই, এরপরে অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে, তারপরে হবে ফর অথবা সিন্স প্লাস টাইম। যেমন আমরা যদি এভাবে লিখি, যেমন সে গতকাল 3 ঘন্টা যাবত বৃষ্টিতে ভিজতেছিল, বা বলতে পারতাম ভিজছিল, অর্থাৎ গতকালকে সেই চলমান কাজটা হচ্ছিল তার দ্বারা। তার এখন কি বলবো, হি হ্যাড বিন, হ্যাড বিন দিলাম, হি হ্যাড বিন, বৃষ্টিতে বা ইংরেজি কি ওয়েটিং, মূল ভাবটা হচ্ছে উইট হচ্ছে ভেজা বা পানিতে বা বৃষ্টিতে ভেজা, তো আমরা ওয়েটিং দিলাম। হি হ্যাড বিন ওয়েটিং, কিসে বৃষ্টিতে, তাহলে হি হ্যাড বিন ওয়েটিং ইন দি রেইন, বা আমরা আন্ডার দি রেইনও বলতে পারি, বা সরাসরি ইন রেইনও বলতে পারি। তাহলে হি হ্যাড বিন ওয়েটিং ইন দি রেইন বা ওয়েটিং আন্ডার দি রেইন। তারপরে আমাদের এই যে অবজেক্ট, আমাদের এখানে এই বাক্যেও আমাদের অবজেক্ট নাই, কারণ ইন দ্য রেইন অবজেক্ট না, যদিও এটা কমপ্লিমেন্ট আকারে ব্যবহৃত হয়। ফর 3 ঘন্টা যাব 3 আওয়ার্স, তাহলে গতকাল কোথায় যাবে, গতকাল তো আসলো না। তো এক্ষেত্রে আমরা এই ধরনের বাক্য যখন দেখব, গতকাল, আজ বা আগামীকাল এরকম থাকবে, তখন এগুলোকে আমাদের বেটার হয় একদম শুরুতে রাখা অথবা একদম শেষে রাখা। অর্থাৎ আমরা চাইলে এখানেই ইয়েস্টারডে লিখে দিতে পারি, ইয়েস্টারডে, তারপর আমরা লিখবো হি হ্যাড বিন ওয়েটিং ইন দ্য রেইন ফর 3 আওয়ার্স, বা এখানে না রাখলে আমরা লাস্টে রাখবো হি হ্যাড বিন ওয়েটিং ইন দ্য রেইন ফর 3 আওয়ার্স ইয়েস্টারডে, এখানে রাখলেও হবে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এইটা মূল, আমাদের এই গঠনের মূল পার্ট না, এটা আমাদের আগেও থাকতে পারে, পরে থাকতে পারে। আমাদের মূল পার্ট হচ্ছে এই যে সাবজেক্ট দিলাম, হ্যাড বিন দিলাম, ভার্ব আইএনজি দিলাম, এরপরে অবজেক্ট থাকলে দিব, না থাকলে আমরা দিব না। কিন্তু এখানে আবার অবজেক্ট ছিল না, বাট এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ছিল, বা বলতে পারি যে একটা ক্লজ ছিল, দুঃখিত ক্লজ না, ফ্রেজ ছিল, এবং সেটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ আর কি, প্রিপোজিশন যুক্ত করা। এই ধরনের প্রিপোজিশনাল যুক্ত করা ফ্রেজগুলোকে সাধারণত আমরা অবজেক্ট বলতে পারি না, কারণ অবজেক্ট সাধারণত পিওর হয়ে থাকে একেবারে। হ্যাঁ, যেমন এই যে হি হ্যাজ বিন প্লেইং বল, এই যে প্লেইংয়ের পরেই বল, ভার্বের পরেই বল, একদম পিওর অবজেক্ট। তো এক্ষেত্রে আমরা এই ধরনের ফ্রেজগুলোকে আমরা সাধারণত অবজেক্ট বলি না। এরপরে এই অবজেক্ট না থাকলে আমরা ফ্রেজটা কমপ্লিট করার পর ফর দিয়ে বাকি 3 আওয়ার্স, অর্থাৎ আমাদের এই যে বাক্য, অনেকে বাক্য মিলাতে পারি না, বাক্য তৈরি করতে পারি না, কনস্ট্রাকশন ঠিক হয় না, কেন ঠিক হয় না, এই সমস্ত কারণ ঠিক হয় না, যে কোনটা কোথায় বসবে বুঝি না। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সামনে। আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে টেন্স এবং রাইট ফর্ম ভার্বস এবং টেন্স। সেন্টেন্স, এই যে পার্টটা কেন হলো, এটা এখানে কেন না, কেন না হয়ে এখানে কেন হলো না, বা ফর আগে দিলে কি হইতো, এই যে ফর 3 আওয়ার্স আগে লিখা ইন দ্য রেইন পরে দিলে কি হইতো, এরকম অনেক কোশ্চেন অনেকের আছে। সো ইনশাল্লাহ এগুলো আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনে আমরা যখন আলোচনা করবো তখন বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমাদের 11 নম্বর, 10 নম্বর গেল, আমাদের মনে হয় নাম্বারিং একটু ভুল হয়েছে, এটা আমাদের 10, 11 হবে। হ্যাঁ, আমাদের লাস্ট 12, অর্থাৎ আমাদের 12টা টেন্স হয় সাধারণত। আরেকটা কথা বলে রাখি যে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো, যেমন এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে এখানে বললাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর কোনো প্যাসিভ ভয়েস হয় না, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। আমরা এখন লিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটারও প্যাসিভ ভয়েস হবে না, অর্থাৎ 3টা টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। সেই 3টা কোনটা, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট, পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার। তাহলে এটার গঠনটা কি, তাহলে এগুলো সবই অ্যাক্টিভ গঠন, যে গঠন লিখলাম এগুলো অ্যাক্টিভ গঠন, আমি কিন্তু প্যাসিভ গঠন লিখিনি, কারণ প্যাসিভ হয় না এগুলো। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে একটা হ্যাভ, একটা বিন হবে, ভার্ব আইএনজি, এবার আগের মতোই অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস দিয়ে ফর বা সিন্স। 3টা গঠন প্রায় সেমই, শুধুমাত্র এই জায়গাটা পার্থক্যটা হচ্ছে আর কি, সিন্স প্লাস টাইম। এটার বাংলা অর্থ এরকম হবে, যেমন আমি আগামী 3 দিন ধরে খেলতেই থাকবো। এটা কিন্তু ওই যে বায়ের মতো একটু আগে যে করে আসছিলাম, এটা না যে ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কাজ শুধু করা, এটা না, বরঞ্চ সময়ের মধ্যে কাজটা চলতে থাকবে এরকম বোঝাবে। যেমন এরকম হবে, সে আগামীকাল
সারা বিকেল ধরে খেলতেই থাকবে। দেখেন এই যে ভবিষ্যতে কাজটা চলতেই আছে এবং আবার সময় আছে সারা বিকেল ধরে, এই যে ধরে আছে সারা বিকেল ধরে সময়, বা বলতে পারতো 3 ঘন্টা ধরে এরকম। তাহলে কী হবে? শি বা হি বলতে পারি, উইল হ্যাভ বিন প্লেয়িং। বল এখানে নাই, তাহলে অবজেক্ট নাই, প্লেয়িং। তারপরে সারা বিকেল ধরে মানে ফর হোল আফটারনুন, বা ফর হোল ইভিনিং, সন্ধ্যা হয়ে যাবে, তো আফটারনুন হতে হবে। এই দেখেন ফরের পরে সময় যুক্ত করে দিলাম। 3টা টেন্সেরই গঠনগুলো মোটামুটি কমন, শুধুমাত্র মূল ভার্ব জায়গাটা পার্থক্য। তাহলে আমরা এই পর্যন্ত রাইট ফর্ম ভার্বসের টেন্স সংক্রান্ত টুকিটাকি আলোচনা করলাম। প্রায় 4টা পার্ট হয়ে গেল টেন্স নিয়ে আলোচনা করতে, কারণ টেন্স আসলে আরও অনেক আলোচনা টেন্সের আছে। তারপরেও আমরা চেষ্টা করলাম যে মোটামুটি বেসিক জিনিসগুলো বোঝার। তারপরেও টেন্সের ব্যাপারে আর কিছু কথা না বললেই না। আজকে আমি চাচ্ছি না যে টেন্সের বাইরে অন্য কিছু আলোচনা করতে। আজকে যতটুকু আমাদের আলোচনার সুযোগ হবে, আমি আশা করব টেন্স নিয়ে আলোচনাটা শেষ করবো আজকের এই ভিডিওটাতে। তো টেন্স নিয়ে কথা বলতে গেলে আরও কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে দেখেন কিছু চিহ্ন থাকে, যেমন সিম্বল থাকে কিছু, যেগুলো আমরা এমনি দেখে বুঝি যেটা কোন টেন্সে হয় সাধারণত। এটা সবসময়ের জন্য যে প্রযোজ্য তা না, বাট অধিকাংশ ক্ষেত্রেই হয়। যেমন ধরেন এই যে টুডে অথবা ন্যাচারালি, তারপরে নর্মালি, সামটাইমস, এই জাতীয় কথাগুলো, বা জেনারেলি, এই জাতীয় কথা, এই জাতীয় শব্দগুলো সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেশি ব্যবহার করি। এইগুলো যে অন্য কোনো টেন্সে হবে না সেটা বলছি না, বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ডগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেশি ব্যবহার করি। একইভাবে আমরা যদি বলি যে অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম বা দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, তারপরে নাও, এই জাতীয় শব্দগুলোকে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বেশি ব্যবহার করি। এগুলো ম্যাক্সিমামই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রেফার করে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেমন অলরেডি, তারপরে আছে আমাদের জাস্ট অথবা জাস্ট নাও। দেখেন এখানেও নাও ছিল কিন্তু, বাট এখানে শুধু নাও না, এখানে জাস্ট নাও। তাহলে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, তারপরে রিসেন্টলি, তারপরে আছে হচ্ছে লেটলি, তারপরে এই যে শব্দগুলো সাধারণত আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি ব্যবহৃত হয়, খুব বেশি ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অলরেডি, জাস্ট, লেটলি, আর আছে ইয়েট, এই ওয়ার্ডটাও প্রায় ব্যবহৃত হয়, ইয়েট। এই ইয়েট শব্দটাও YET, আমি এখানে লিখি YET, এই ইয়েট শব্দটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি ব্যবহৃত হয়। এরপরে আমরা জানি, যেমন ধরেন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট, প্রিভিয়াস, তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাগো অথবা লং অ্যাগো। এই শব্দগুলো সাধারণত আমরা জানি যেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশি ব্যবহৃত হয়। এটা আমরা একটু করেও আসছি, তখন এটা আমরা অনেকেই জানি মোটামুটি। তাও আমি লিখতেছি কারণ আমি চাচ্ছি যে একেবারে যাদের বেসিক দুর্বল বা যারা খুব বেশি সমস্যা ফেস করেন ইংরেজিতে, তাদের জন্য আমার আলোচনাগুলো, যারা বুঝেন তাদের জন্য তো আসলে এত কিছু বলার নাই। যারা একেবারেই বুঝেন না বা একদম জিরো থেকে শুরু করতে চান, মূলত তাদের জন্যই আসলে চেষ্টা করতেছি কিছু করার। আর পাশাপাশি যদি যাদের বেসিকটা ভালো, তারাও যদি কিছু পান আমার এই আলোচনা থেকে, তাহলে এই সার্থকতা থাকবে। এরপরে আমরা জানি, যেমন আর লিখলাম না, যেমন ফিউচারে আমরা টুমোরো হয়, নেক্সট হয়, তারপরে ফলোয়িং হয়, এগুলো সাধারণত ফিউচারে হয়। আবার একটু আগে আমরা দেখে আসছিলাম যে বিফোর আফটারের ব্যবহারটা, যেমন বিফোর বা আফটার, এটা সাধারণত যদি কনজাংশন হয়, অর্থাৎ এই দুইটা দিয়ে যদি কোনো বাক্য যুক্ত হয়, তখন সাধারণত আগের বাক্যটা কী হয়, পরের বাক্যটা কী হয়, আমি এটাকে বলে আসছি। আমরা সম্ভবত পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করার সময় বলে আসছি, তো মনে রাখতে হবে। এছাড়াও একটু আগে বলে আসছিলাম, মনে আছে কি, যে বাই প্লাস টাইম, এটা সাধারণত ফিউচার পারফেক্ট টেন্সে হয়ে থাকে, বাই অর্থাৎ কোনো সময়ের মধ্যে কাজ করা অর্থে।
আর এইটা সাধারণত হয়ে থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, চলুন আমরা আগামী 10 মিনিট কিছু প্র্যাকটিস করি, অর্থাৎ আমরা এই যে টেন্সগুলো আলোচনা করলাম সেগুলো থেকে কিছু বাক্য তৈরি করি, নিজের নিজে কিছু বাক্য তৈরি করে দেখি সে বাক্যগুলো আমরা নিজেরা করতে পারি কিনা এবং ধরতে পারি কিনা কোন টেন্সে আছে, এবং সেটা টেন্সের অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটাও বুঝতে হবে। তো আমি কিছু বাক্য নিজে নিজেই লিখি, যেমন দেখেন বলা হলো সরকার সম্প্রতি করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই যে এরকম ছোট ছোট বাক্যগুলো যদি আমরা ইংরেজি করতে পারি সঠিকভাবে, একেবারে করেক্টলি, বা কোনো প্রকার গ্রামাটিক্যাল টেন্সের ভুল না হয়ে বা ভার্বের ভুল না হয়ে, তাহলে আস্তে আস্তে আমাদের হবে আর কি। তাহলে এখন দেখেন, আপনারা একটু বলেন তো, আমি আপনাদেরকে 10 সেকেন্ড টাইম দিলাম, বলেন তো এটা কোন টেন্সে আছে, এই বাক্যটা কোন টেন্সে পড়ছে? নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যারা বুঝতে পারেন নাই তারা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনাটা দেখেন, হয়তো এই পর্বে আগে পর্ব 2 বা 3 নম্বর পর্ব সম্ভবত আছে। পার্টের মধ্যে আমরা কয়েকটা পার্টে টেন্স আলোচনা করতেছি, সম্ভবত 2 বা 3 পার্টের মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করছি। তাহলে এবার প্রশ্ন হলো, এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? কারণ আমরা যখন টেন্স ধরলাম, তখন টেন্স ধরার পর আমাদের কাজ হচ্ছে ওই টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা চিন্তা করা। তো অ্যাক্টিভ প্যাসিভটা আমরা কীভাবে ধরি? আমরা সাধারণত দেখি ভার্বটাকে দেখি, যে গ্রহণ করেছে অর্থাৎ সরকারই গ্রহণ করেছে, তার মানে যে গ্রহণ করেছে সে উল্লেখই আছে, এবং সেটা অ্যাক্টিভের ক্ষেত্রে তাই হয়। আর আমরা বলছিলাম প্যাসিভ করার ক্ষেত্রে ভাবটা এরকম হয় না, প্যাসিভ করার ক্ষেত্রে ভাবটা হয়তো এরকম গ্রহণ করা হয়েছে, অর্থাৎ গ্রহণ করেছে না, গ্রহণ করা হয়েছে, এরকম হতো। যেমন সিদ্ধান্তটা তখন সাবজেক্ট হয়ে যেত, যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরকম, তাহলে অ্যাক্টিভ প্যাসিভটা আমরা এভাবে ধরতে পারবো। এছাড়াও বুঝতে পারি যে অ্যাক্টিভের ক্ষেত্রে সাধারণত যে সাবজেক্ট থাকে সরকার, ওই সাবজেক্ট নিজেই ভার্বের কাজটা করে থাকে। আরেকটা কথা বলে রাখি, এখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে বাংলা বাক্যে সাধারণত যে বাক্যগুলো আমরা লিখি, এই বাক্যগুলোর মধ্যে ভার্ব সাধারণত সবার শেষে গিয়ে বসে। অর্থাৎ ইংরেজিতে হয়তো ভার্বটা আগে আসে, কিন্তু বাংলায় ভার্বটা একদম শেষে থাকে। তার মানে এই যে গ্রহণ করে সেটা হলো ভার্ব, সরকার হলো সাবজেক্ট। এই যে ছোটো ছোটো পার্টগুলো আমাদের তৈরি করতে হবে, নিজেতে বানাতে হবে। সম্প্রতি হলো এই যে রিসেন্টলি, এই যে আমি এটাকে বলে আসছিলাম রিসেন্টলি, এইটাই বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় রিসেন্টলি, তো তাই হয়েছে সম্প্রতি। আর করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, এটা হলো অবজেক্ট। এখন প্রশ্ন হলো, ভাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে অবজেক্ট আপনি কেমনে বুঝলেন? তো অবজেক্ট বোঝার কিছু মানে একেবারে উপায় হচ্ছে যে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি অথবা কাকে, এই দুটো দিয়ে প্রশ্ন করতে হবে। এই দুটো দিয়ে প্রশ্ন করলে যদি ওই অংশটা উত্তর হয় তাহলে সেটি অবজেক্ট। যখন আমি প্রশ্ন করি, এই ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্নটা কাকে করতে হবে? অনেকে প্রশ্ন করতে পারে না, প্রশ্নটা কাকে করতে হবে? প্রশ্নটা করতে হবে ভার্বকে, এই যে গ্রহণ করেছে কে প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করেন তো গ্রহণ করেছে যে কি গ্রহণ করেছে, উত্তর কি আসবে? গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। আবার বলি, প্রশ্ন করেন ভার্বকে, গ্রহণ করেছে কে প্রশ্ন করেন, কি গ্রহণ করেছে? গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর মিললে যে অংশটা থাকবে ওইটাই অবজেক্ট। আর অবজেক্টের অবস্থান কোথায়? অবজেক্ট বাক্যে বসে হচ্ছে ঠিক মেইন ভার্বের পরে, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে হয়তো এক্সটেনশন আকারে অনেক কিছু থাকে, যেমন এই বাক্য আছে এক্সটেনশন। দেখেন, এই সাবজেক্ট হলো সরকার, সিদ্ধান্ত গ্রহণ করেছে বা গ্রহণ করা হলো ভার্ব, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হলো অবজেক্ট। আর এই যে করোনা প্রতিরোধে, এইটা হলো বাক্যের এক্সটেনশন, বা আমরা প্রথম ক্লাসটা মনে বলে আসছিলাম যে একটা বাক্যের মধ্যে মূল পার্ট সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাই হয়। এর বাইরে আমাদের অনেক কিছু থাকে, ইনফিনিটিভ থাকে, জিরান থাকে, পার্টিসিপল থাকে, অনেক কিছু থাকে। তো আমাদের এই মূল পার্টটাকে ধরে ফেলতে হবে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এরপরে আমাদের বাকি অংশটা দেখবো, যেমন করোনা প্রতিরোধে, এটা আমাদের ইনফিনিটিভ পার্টে আছে। তাহলে আমরা এই জিনিসটা করি, কী হবে? সরকার, গভর্নমেন্ট, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, গভর্নমেন্ট হ্যাজ। এখন প্রশ্ন হলো গভর্নমেন্টের পরে কেন হ্যাজ হইলো, কেন হ্যাভ হলো না?
গভর্নমেন্ট কিন্তু একটা সিঙ্গুলার একটা কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ গভর্নমেন্টস বলা হচ্ছে না। অনেকগুলো মিলে একটা কম্বাইন্ড জিনিস তৈরি হলে সেটা সিঙ্গুলার ধরা হয়। তাহলে গভর্নমেন্ট হ্যাজ গ্রহণ করা ইংরেজি কি? টেকেন। আমরা অন্য কিছু দিতে পারতাম, গ্রহণ করা ইংরেজি আমরা হ্যাজ টেকেন না দিয়ে বলতে পারতাম হ্যাজ ইনিশিয়েটেড, এরকম বলতে পারতাম। বাট সাধারণত গ্রহণ করা আমরা টেকেনই বলি। হ্যাজ টেকেন, দেখেন আমি কিন্তু বলছিলাম মেইন ভার্বের ঠিক পরে অবজেক্ট হয়, তার মানে আমি মেইন ভার্ব লিখে ফেলছি। হ্যাজ আমাদের বিভার্ব ছিল, এই টেকেন আমাদের মেইন ভার্ব। তাহলে ঠিক মেইন ভার্বের পরে আমাদেরকে আগে বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে। তাহলে অবজেক্ট কোনটা? বাক্য থেকে আগেই বলে আসছিলাম, কী দিয়ে প্রশ্ন করে পাইছিলাম? গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। তাহলে এটা আমাদের অবজেক্ট। কী লিখবো? যদি ইংরেজি না পারেন লিখে রাখবেন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। তাও তো বসাইতে পারতেছেন কোনটা কোন জায়গায় বসবে। তাহলে গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম ইম্পর্টেন্ট স্টেপস, স্টেপস না, যেহেতু সিদ্ধান্ত, সাম ইম্পর্টেন্ট ডিসিশন। এই হলো আমার অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হইল হ্যাজ বিভার্ব টেন্স অনুযায়ী হচ্ছে, টেকেন ভাব থার্ড ফর্ম হয়েছে কারণ এটা পারফেক্ট টেন্সে আছে, সাম ইম্পর্টেন্ট স্টেপ অবজেক্ট, এই ডিসিশন অবজেক্ট। এখন আমাদের বাকি আছে কি? করোনা প্রতিরোধে গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম ইম্পর্টেন্ট ডিসিশন, কি প্রতিরোধে? টু, সাধারণত এই ধরনের প্রতিরোধকে আমরা কমব্যাট বলি, বা আপনি যদি কমব্যাট না পারেন আপনি লেখেন টু প্রিভেন্ট কোভিড বা করোনা। তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে কোথায় কোনটা বসে এবং কীভাবে বসে। এইভাবে বাক্য করতে করতেই আমরা ইনশাল্লাহ অনেক বড় বড় বাক্যের সময় পারবো। আমরা আর কয়েকটা করি, যেমন একটা লিখলাম, এবারটা লেখা হচ্ছে এরকম, যেমন গত বছর পদ্মা সেতুর কাজ প্রায় 3 কিলোমিটারের বেশি সম্পন্ন হয়েছে। এখন আমি আপনাদেরকে সেম প্রশ্নটাই করলাম, বলেন তো এটা কোন টেন্সে আছে? সবাই বুঝতে পারবেন, গত বছর দেখি বুঝতে পারবেন এটা আছে হচ্ছে পাস্ট ইনফিনিট। আর বা হয়েছে বা হয়েছিল বলতে পারি, হয়েছে বলা ঠিক হবে না, হয়েছিল বা হয়েছে বললেও আপনি গত বছর থেকে বুঝতে পারেন পাস্ট ইনডিফিনিট। এখন দেখেন আমি ধরলাম এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমার কাজ কি? এই পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, এটা চিন্তা করা। দেখি বলছে 3 কিলোমিটার বেশি পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়েছিল। দ্যাট মিনস কাজটা নিজেই সম্পন্ন হয়েছিল এরকম, নাকি কাজটাকে সম্পন্ন করা হয়েছিল, কোনটা? আমরা কি চিন্তা করবো? পদ্মা সেতুর কাজ কি নিজে নিজে সম্পন্ন হতে পারে? তার মানে এখানে অবশ্যই এটা সাবজেক্টবিহীন একটা বাক্য, অর্থাৎ যে কাজটা করতেছে তাকে দিয়ে বলা হয় না। যদি বলতো যে সরকার সম্পন্ন করেছিল তাহলে হইতো, বা যদি বলতো কর্তৃপক্ষ সম্পন্ন করেছিল তাহলে প্যাসিভ অ্যাক্টিভ হইতো, তাহলে প্যাসিভ অ্যাস। তাহলে আমরা কি লিখবো? লাস্ট এটা লিখে ফেলি আগে, লাস্ট ইয়ার, কমা দিলাম। এখন সাবজেক্ট কোনটা? পদ্মা সেতুর কাজ, পুরোটাই সাবজেক্ট। তাহলে আমরা এই ধরনের কাজকে আমরা ওয়ার্ক বলি না, এগুলোকে বলি আমরা কনস্ট্রাকশন। দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ, সংক্ষেপে লিখলাম। দেখেন এই যে পদ্মা সেতুর কাজ, এই পুরো পার্টটাই কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। এবং এটা কিন্তু পদ্মা সেতুর কাজ, এটা একটা মানে আমরা যদি বলি যেমন স্কুলের ছাত্র যে আছে, সাধারণত কোনো বাক্যে এরকম কোনো নাউনের সাথে এরকম এর দিয়ে, হ্যাঁ, পদ্মা সেতুর মানে এর কাজ, অথবা আমি যদি বলতাম সরকারের পদক্ষেপ, এরকম যদি তখন আমরা সাধারণত দ্য স্টেপ অফ দ্য গভর্নমেন্ট এরকম হতো, যে পদ্মা সেতুর কাজ, তাহলে দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ, এরকম। আর এই ধরনের কাজকে আমরা ওয়ার্ক বলি না, এগুলো সাধারণত অবকাঠামোগত কাজ হয়। তাহলে দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ সাবজেক্ট হলো। এবার আমার কাজ কি? পাস্ট ইনফিনিট টেন্স, যেহেতু আমাকে প্যাসিভ ভয়েস আবার এটা আছে, এটা প্যাসিভ ভয়েস আছে, তাহলে আমি ওয়াজ ওয়ার্ড দিব। যেহেতু কনস্ট্রাকশন সিঙ্গুলার ছিল, কারণ মূল সাবজেক্ট হচ্ছে অফের আগেরটা, এরকম মনে রাখবেন। যখন এরকম অফ দিয়ে যখন দুইটা অংশ যুক্ত হয়, কনস্ট্রাকশন আর পদ্মা ব্রিজ, তখন এরকম অফ দিয়ে যুক্ত হওয়া ফ্রেজগুলোর মধ্যে অফের যে আগে, অর্থাৎ এই যে কনস্ট্রাকশন, এইটা হয় সাবজেক্ট, এইটা সাবজেক্ট না।
অর্থাৎ আমি যদি বলতাম যেমন দ্য স্টুডেন্টস অফ দ্য রাজু উত্তরা মডেল কলেজ অথবা দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্ট না, স্টুডেন্ট সাবজেক্ট হবে, অর্থাৎ অফের আগেটা সব সাবজেক্ট হয়। সর্বদাই অফ দিয়ে যখন কোনো ফ্রেজ হয় তখন ঠিক তার অফের আগের পার্টটাই সাবজেক্ট হয়। তাহলে এইটা যদি সাবজেক্ট কনস্ট্রাকশন এবং এটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। আর সম্পন্ন হয়েছিল আমরা কি বলি, সাধারণত বলি ফিনিশড বা ফুলফিলড অথবা বলি কমপ্লিটেড, এরকম। তাহলে আমরা এখানে কমপ্লিটেড বলতে পারি, ওয়াজ কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ ওয়াজ কমপ্লিটেড। লাস্টের আগে দিয়ে আসছে, বাকি আছে কি প্রায় 3 কিলোমিটার। তাহলে আমি কি বলবো, দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ ওয়াজ কমপ্লিটেড, প্রায় যেহেতু আছে অ্যাবাউট 3 কিলোমিটার। এক্ষেত্রে আমাদের এই কমপ্লিটেড ভার্বের পরে আমাদের এই পার্টটা যুক্ত হতেই পারে, যেহেতু এটা বাকি আছে অ্যাবাউট 0। এরকম হতে পারে, অথবা আমরা এটা আগে এনে বলতে পারি যে লাস্ট ইয়ার অ্যাবাউট 3 কিলোমিটার কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ, এভাবে আনা যেতে পারে। অ্যাবাউট 3 কিলোমিটার কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ ওয়াজ কমপ্লিটেড, এরকমও হয়, বাট এটাও হতে পারে। তো এটা গেল, আমরা আরেকটা বাক্য দিয়ে আজকে আলোচনা শেষ করব। অর্থাৎ আমি জাস্ট প্র্যাকটিস করতেছি আমরা যে টেন্স থেকে আমরা যে জিনিসগুলো বুঝলাম শিখলাম সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা, টেন্স ধরতে পারি কিনা, অ্যাক্টিভ প্যাসিভ ধরতে পারি কিনা, এবং বাক্য কনস্ট্রাকশনটা যদি আমাদের উদ্দেশ্য আজকে না, আমরা বাক্য কনস্ট্রাকশনে একটা ক্লাস করব, কিন্তু জাস্ট টেন্সগুলো ধরতে পারতেছি না, এটাই মূল উদ্দেশ্য। যদি বলা হয় এরকম যে তোমাকে বোঝানোর আগেই তোমার বোন বুঝে গেল, এরকম আমরা প্রায় বলি যে তোমাকে বোঝানোর আগেই তো তোমার বোন বুঝে গেল। তো দেখেন এই যে এটা এই ধরনের বাক্য আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের কম্বাইন্ডে করি, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের কম্বাইন নিয়ে করি, অর্থাৎ একটা পার্ট পাস্ট ইনডিফিনিট হয়, একটা পাস্ট পারফেক্ট হয়, এরকম করি। তাহলে আমরা এখানে কি করতে পারি, যেহেতু আগেই আছে, পরে যেমন বলছিলাম আগে বা পূর্বে বিফোর আফটার থাকলে সেটা ওইভাবে হবে, আমাদের আগের লেকচার আলোচনা করা হয়েছে। তাহলে দেখেন কোন কাজটা আগে হয়েছে, তোমাকে বোঝানোর আগেই তোমার বোন বুঝে গেল। তাহলে এই যে আগেই, এই কাজটা আগে হয়েছে, তোমার বোন বুঝে গেল, এই কাজটা আগে হয়েছে। দ্যাট মিনস এটাকে বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। আর তোমাকে বোঝানোর এই পার্টটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে আমরা বলছি যে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের কম্বাইন্ডে এই ধরনের বাক্য করতে হয়, সেটাই আমরা এখন করতেছি। কীভাবে ধরলাম এটা আলোচনা করে আসছি, তখন ওই আলোচনাটা দেখে নিন, বুঝতে পারবেন। আবার বলা হয়েছিল যে সবসময় আমাদের শেষ বাক্যটা দিয়ে শুরু করতে হবে, তাহলে তোমার বোন বুঝে গেল এটা দিয়ে শুরু করতে হবে। তাহলে ইয়োর সিস্টার হ্যাড, যেহেতু যে তোমার বোন বুঝে গেল এটা যেহেতু পাস্ট পারফেক্টে আছে, তাহলে তার গঠন নিতে হবে হ্যাড, আবার এটা অ্যাক্টিভে আছে, তাহলে হ্যাড আন্ডারস্টুড, হ্যাডের পরে থার্ড ফর্ম আন্ডারস্টুড। এবার বিফোর, তারপরে যে তোমাকে বোঝানো। এখন দেখেন এই তোমাকে বোঝানো এইটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভে নাই, এটা আছে প্যাসিভে। তার মানে দেখেন কোথায় আমাদের কাজে লাগে অ্যাক্টিভ প্যাসিভ। এইটা অ্যাক্টিভে ছিল, তোমার বোন বুঝে গেল, তোমার বোন নিজেই বুঝছে, কিন্তু এখানে কিন্তু তোমাকে বোঝানো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে, কিন্তু পাস্ট ইনডিফিনিট এটা কিন্তু অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। কারণ তোমাকে বোঝানো হয়েছে, তুমি বুঝো নাই। তাহলে বিফোর আমরা কী করতে পারি, বিফোর ইউ ওয়ার, কেন ইউ এর পরে ওয়ার দিলাম, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে ওয়াজ লাগে। ইউ ওয়ারের পরে ইউ ওয়ার, সরাসরি বলতে পারি ইউ ওয়ার আন্ডারস্টুড, কারণ আন্ডারস্ট্যান্ড ভাবে থার্ড ফর্ম আন্ডারস্টুড। তাহলে ইউ, বা এটা আরেকভাবে স্ট্যান্ডার্ড করা যায়, ইউ ওয়ার মেড আন্ডারস্ট্যান্ড, এটাও করা যায়। অর্থাৎ ইউ ওয়ার আন্ডারস্টুড হয়, আবার ইউ ওয়ার মেড, তখন আবার মেডের পর আন্ডারস্ট্যান্ড হবে, দুটোই হয়। দ্যাট মিনস দেখেন এই যে কোথায় আমাদের অ্যাক্টিভ কাজে লাগে, কোথায় প্যাসিভ কাজে লাগে, এবং আমরা কীভাবে বুঝবো কোনটা কোন টেন্স। এইভাবে আমরা যদি আরও নিজেরা প্রতিদিন যদি 5-10টা করে বাক্য করি, টেন্সকে ধরে টেন্সকে বুঝে। দেখেন আমি এখানে যে বাক্যগুলো লিখছি এগুলো সবগুলোই পারে, আপনারা সবাই মোটামুটি অনেকেই হয়তো সব ওয়ার্ড ধরতে পারবেন, সব ওয়ার্ডের বাংলা ইংরেজি জানেন, সবই জানেন, কিন্তু তাও করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা আসলে এইভাবে টেন্সগুলোকে চিন্তা করে বা কোনটা কোথায় বসতেছে এইভাবে চিন্তা করি না। বিশেষ করে টেন্স দিয়ে আলোচনা করলাম, টেন্সটা আমি ধরতে পারি না, এবং টেন্স ধরতে পারলেও অ্যাক্টিভ হবে না প্যাসিভ বিষয়ে বুঝতে পারি না। তাহলে আমাদের এইভাবে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ আমাদের একসময় দেখা যাবে আমরা ধরতে পারবো। আপাতত আমাদের টেন্সের আলোচনাটা এখানে শেষ হলো, অর্থাৎ রাইট ফর্ম হচ্ছে টেন্সের আলোচনাটা এই পর্যন্ত করলাম। এরপরে আমরা টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলাদা ক্লাস আছে আমাদের, সেটা আমরা করব।
কিন্তু আজকে আমরা রাইট ফ্রম ভার্ব পারার জন্য যে টেন্সগুলো লাগবে সেগুলো আলোচনা করলাম। আশা করি সবাই উপকৃত হবেন।